বোরের পরমাণু তত্ত্ব থেকে বোরের তত্ত্ব থেকে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই রিডবার্গ সমীকরণটি পাই। তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে এই সমীকরণটি পেয়েছি। সেখানে দেখেছি আরটা হচ্ছে কি একটি ধ্রুবক, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এর মান আমরা পেয়েছি এত। এবার এই সমীকরণটি বোর তত্ত্ব দেওয়ার আগেই বিজ্ঞানী বামার বলে একজন, তিনি হাইড্রোজেনের বর্ণালীগুলোর বিশ্লেষণ করেন। মোক্ষম নলে হাইড্রোজেনের যে বর্ণালীগুলো পাওয়া গেছে সেইগুলো বিশ্লেষণ করে একটি কিছু দৃশ্যমান বর্ণালী পেয়েছিলেন এবং সেটিকে একটি সমীকরণের দ্বারা প্রকাশ করার চেষ্টা করেন। তো সেই সমীকরণটি ছিল এটি। এখানে এ একটি ধ্রুবক এবং এখানে এর ভ্যালু ছিল 2-এর থেকে বেশি। এই সমীকরণটা প্রকাশ করার চেষ্টা করেন এবং এর মান ধ্রুবকটির মান হচ্ছে কি এত। এটা দেখো, এটা এই যে রিডবার্গ ধ্রুবক পাওয়া গেছিল, এই ধ্রুবকের সঙ্গে কিন্তু এই ধ্রুবকটার মিল আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এটা যেহেতু এক্সপেরিমেন্ট থেকে এই সমীকরণটা আনা হয়, মানে এক্সপেরিমেন্টে যা কিছু পাওয়া গেছিলো তার উপর বেস করে এই সমীকরণটা আনা হয়। তার মানে বোঝাই যাচ্ছে, আর এটা হচ্ছে কি বোরের পস্টুলেট থেকে আমরা পেয়েছিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে বোরের যে তত্ত্বটা দিয়েছিলেন সেই তত্ত্বটা সঠিক, কারণ এটা এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে এটা পাওয়া গেছে। তার আগেই বিজ্ঞানী বামার এটা দিয়েছিলেন। তো যাই হোক, এই সিরিজটাকে বলা হয় বামার সিরিজ। এখানে যে তরঙ্গগুলো পাওয়া গেছিল সেই তরঙ্গগুলো ছিল দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ। মানে দৃশ্যমান অঞ্চলে যে ভিজিবল রিজিয়নে, স্পেকট্রামের ভিজিবল রিজিয়নে এই তরঙ্গগুলো অবস্থিত ছিল। এর আগে, এবং এটাকে বলা হচ্ছে বামার সিরিজ, এবং এর আগে এবং পরে আরও কিছু কিছু সিরিজ আমরা কিছু ওই হাইড্রোজেন বর্ণালীর থেকে কিছু সিরিজ আরও আবিষ্কৃত হয়। সেটা যেমন লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পাটলি সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, এই ধরনের আরও। যেমন দেখো, এখানে যেমন বামার সিরিজের ক্ষেত্রে আগেই বললাম যে বিজ্ঞানী বামার এই সমীকরণটা আবিষ্কার করেছিলেন। এই সমীকরণটার মাধ্যমে এক্সপেরিমেন্ট রেজাল্টটাকে প্রকাশ করেছিলেন। বামারের ক্ষেত্রে এখানে এর মান ছিল 2-এর থেকে বেশি যে কোনো সংখ্যা, ঠিক আছে, 2-এর থেকে বেশি যে কোনো সংখ্যা, এবং এই মানটা ছিল এত। আর হচ্ছে গিয়ে লাইম্যানের ক্ষেত্রে এখানে এই সংখ্যাটা হচ্ছে 1², মানে এখানে মেন যে, আচ্ছা এটা পরে লিখছি। লাইম্যানের ক্ষেত্রে দেখো, এই n1 আমাদের এই যে এখানে যে n1 - n2 পাওয়া গেছিল, সেটা যে n1 এর মান হচ্ছে 1, আর n2 এর মান হচ্ছে গিয়ে n গ্রেটার দেন, এখানে কিন্তু n গ্রেটার দেন 1, মানে 2, 3, 4 যে কোনো কিছু হতে পারে। এখানে হচ্ছে n গ্রেটার দেন 1। এখানে বামার সিরিজের ক্ষেত্রে n গ্রেটার দেন 2, দেখো n গ্রেটার দেন 2 মানে হচ্ছে কি n1টা হচ্ছে ছোট। এবার বামার সিরিজের ক্ষেত্রে যেটা হচ্ছে 2 নাম্বার কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে এসে যেগুলো সব পড়ছে। এবার হচ্ছে কি তারপরে পার্সন সিরিজের ক্ষেত্রে n এর মান গ্রেটার দেন, দেখো 3, এই যে n2 এটার মানটা হচ্ছে গ্রেটার দেন 3, যে মানে 4, 5, 6 যে কোনো সংখ্যা হতে পারে। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে n গ্রেটার দেন 4, আর ফান্ড সিরিজের ক্ষেত্রে n গ্রেটার দেন 5। তো এরকম আমরা পাচ্ছি। এটা আমরা একটু ইয়েতে দেখে নিই, ছবিতে একটু দেখে নিই। এটা মোটামুটি এরকম। যদি আমরা দেখি এখানে যদি আমরা দেখি, এটাকে যদি আমরা কক্ষপথগুলোকে 1, 2, 3, 4 করে সাজাই, তাহলে এখানে দেখো যদি ট্রানজিশন হয় ইলেকট্রনের, লাইম্যান সিরিজের ক্ষেত্রে বলছি, ধরো n = 2 থেকে n = 1 এ ট্রানজিশন হচ্ছে। এখানে দেখো n1 এর মান কিন্তু সব ক্ষেত্রেই 1, মানে n = 2 থেকেও ট্রানজিশন হচ্ছে, n = 3 থেকেও 1 এ ট্রানজিশন হচ্ছে, n = 4 থেকেও 1 এ ট্রানজিশন হচ্ছে। ইলেকট্রনের ট্রানজিশনগুলো, মানে শক্তি স্তরের ট্রানজিশনগুলো দেখো, n = থেকেও এখানে ট্রানজিশন হচ্ছে, n = 1 এ ট্রানজিশন হচ্ছে 5, 6 থেকে। এবং এই পরের দেখো রেখাটা যেটা, এটা একটা ডট দেওয়া হয়েছে, মানে হচ্ছে কি ডট দেওয়ার অর্থ হচ্ছে পরবর্তীকালে পরবর্তী যে কোনো কক্ষপথ থেকে বা শক্তিস্তর থেকে এই n = 1 এ ট্রানজিশন হচ্ছে।
এটা যেমন লাইম্যান সিরিজে দেখা যাচ্ছে, আবার যেমন দেখো বামার সিরিজের ক্ষেত্রে সমস্ত কক্ষপথ থেকে কিন্তু n ইকুয়াল টু 2-তে ট্রানজিশন হচ্ছে, n ইকুয়াল টু 2-তে ট্রানজিশন হচ্ছে। পার্সন সিরিজের ক্ষেত্রে দেখো n ইকুয়াল টু 3-তে সবগুলোর ক্ষেত্রে ট্রানজিশন হচ্ছে। তারপর আবার ব্র্যাকেট সিরিজে দেখো n ইকুয়াল টু 4-এ ট্রানজিশন হচ্ছে। ফান্ড সিরিজে দেখো n ইকুয়াল টু 5-এ ট্রানজিশন হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা এই সব সিরিজগুলো পাচ্ছি। এবার আরেকটা কথা বলার ছিল, বিজ্ঞানী বামার যেটা পেয়েছিলেন, এখানে বামার যেটা পেয়েছিলেন যে সিরিজটা, সেইখানে বর্ণালীগুলো মানে সেখানে যে তরঙ্গগুলো ছিল, সেই তরঙ্গগুলো ছিল মানে বিকিরণ তরঙ্গগুলো ছিল ভিজিবল রিজিয়নের মধ্যে। আর লাইম্যান সিরিজে যে রেখাগুলো পাওয়া যায়, সেই রেখা বর্ণালীগুলো ওটা হচ্ছে রেঞ্জে, এটা হচ্ছে গিয়ে তোমার আল্ট্রাভায়োলেট রেঞ্জে অবস্থান করে। আর পার্সন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ এগুলো সব ইনফ্রারেড রেঞ্জে অবস্থান করছে, এগুলো সব ইনফ্রারেড রেঞ্জের মধ্যে আছে। এই তরঙ্গগুলো এই রেখা বর্ণালীগুলো স্পেকট্রামের ইনফ্রারেড রেঞ্জের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, এবার আমরা আসি শক্তির দিকে। শক্তির অবস্থানের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে n-তম কক্ষপথে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের শক্তি কত, ইলেকট্রনের শক্তি আমরা দেখেছি, এটা এই এক্সপ্রেশনটা আমরা পাই, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, এই এক্সপ্রেশনটা পাচ্ছি। এবার সেগুলো যদি সমস্ত আমরা মান বসাই হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রত্যেকটা যদি আমরা মান বসাই, জেড এর মান জানি, ই এর মান জানি, এম এর মান জানি, শুধু n বাদ দিয়ে এইচ এর মানও আমরা জানি, সব কিছুর মানগুলো যদি বসাই তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে -13.6 n² ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এই ইলেকট্রন ভোল্টে ভোল্ট রেঞ্জে আমরা সাধারণত ক্যালকুলেট করে থাকি শক্তি, ইলেকট্রনের শক্তি। তো এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো, যখন n ইকুয়াল টু যখন 1, তখন E1 ইকুয়াল টু, যখন ধরো n ইকুয়ালস টু 1, তখন E1 ইকুয়াল টু কি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, E2 ইকুয়ালস টু -3.4 ইলেকট্রন ভোল্ট, E3 ইকুয়ালস টু, মানে যখন n ইকুয়ালস টু 3 তখন -1.5 ইলেকট্রন ভোল্ট। এরকম করে আমরা পেতে থাকবো। তাহলে এখানে হচ্ছে n ইকুয়ালস টু, এখানে 1 ধরেছি, এটা হচ্ছে n ইকুয়ালস টু 2, এটা n ইকুয়ালস টু 3, এটাকে সাধারণত কেশেল বলা হয়, n ইকুয়ালস টু 1টাকে কেশেল বলা হয়, এটাকে সেরকমভাবে l, এটাকে তারপরে n ইকুয়াল টু 3টাকে m শেল বলা হয়, এরকমভাবে নাম আছে প্রত্যেকটা। এইভাবে যেতে যেতে যদি আমরা ইনফিনিটি ধরি, মানে কক্ষপথের সংখ্যা যদি আমরা প্রচুর বাড়িয়ে দিই, সেক্ষেত্রে যদি ই ইনফিনিটি ধরি, E1 2 3 থেকে ইনফিনিটি ধরি, তাহলে অর্থাৎ n এর মান যদি ইনফিনিটি ধরি, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 0 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি, ওই ইলেকট্রনটা ওই ওর মধ্যে আর আবদ্ধ থাকছে না, ইলেকট্রনটার পরমাণুর মধ্যে আবদ্ধ থাকছে না। এখানে যেমন ছিল যে মাইনাস ছিল জন্য আমরা বলতে পারছিলাম যে ইলেকট্রনটা আবদ্ধ অবস্থায় আছে, এবং E1 এর ক্ষেত্রে দেখো শক্তি সর্বোচ্চ সব থেকে বেশি, তারপরে আস্তে আস্তে ইলেকট্রনটার শক্তি কমছে, এবং ইনফিনিটিতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে যে এনার্জিটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ও কিন্তু পরমাণু থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই ইলেকট্রনটা পরমাণু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ধরো এই কে শেল থেকে, মানে n ইকুয়ালস টু 1 থেকে এই যে পরমাণুর বাইরে সেই শক্তি এটাকে বের করে নিয়ে যাওয়া, এটাকে বলা হয় আয়নাইজেশন শক্তি। অর্থাৎ কে শেল থেকে যদি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হয় কোনো ইলেকট্রনকে, তাহলে সেখানে কত আয়নাইজেশন শক্তি দিতে হবে? আয়নাইজেশন এনার্জি এখানে I ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে E ইনফিনিটি মাইনাস E1। তাহলে দেখো ই ইনফিনিটির মান কত? ই ইনফিনিটির মান হচ্ছে 0, আর E1 এর মান পেলাম হচ্ছে কি -13.6।
ইলেকট্রন ভোল্ট। তাহলে কত পাচ্ছি 13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ ইলেকট্রনকে যদি 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি দেওয়া হয় ইলেকট্রন, তাহলে কী হবে, ওখান থেকে ওটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে আনা সম্ভব হবে কে শেল থেকে। তো এরমভাবে এটাকে আমরা একটু আচ্ছা ছবিতে দেখে নিই। এখানে দেখো একটা ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। এই যে n=1 যে লেভেলটা, এটাকে এই শক্তি স্তরটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এটার এনার্জি হচ্ছে -13.6। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সবগুলোই বলা হচ্ছে। হ্যাঁ, এই গ্রাউন্ড স্টেট, সাধারণত ইলেকট্রনের গ্রাউন্ড স্টেটেই থাকে। তারপর যদি একে শক্তি দেওয়া হয় তাহলে সেই ইলেকট্রন কী করবে, শক্তি শোষণ করে ও উচ্চতর এনার্জি স্তরে গিয়ে উন্নীত হবে। এর পরের এনার্জি স্তরটা দেখো n=2তে, এখানে দেখো এর মানটা কিন্তু কমে যাচ্ছে, গিয়ে হচ্ছে -3.0। তারপরে n=3তে হয়ে যাচ্ছে -1.51। তারপরে দেখো আস্তে আস্তে কিন্তু গ্যাপটা কমে যাচ্ছে। এই যে এনার্জি লেভেলের যে গ্যাপটা, এখানে -13.6 ছিল, সেখান থেকে হয়ে যাচ্ছে -3.4। তারপর দেখো হয়ে যাচ্ছে -1.51, আসছে -0.85, 0.54। তার মানে কি হচ্ছে, মানে এই যে শক্তি স্তরগুলো এগুলো সব খুব কাছাকাছি চলে আসছে। যখন যত ওপরের দিকে যাচ্ছি, মানে যত আমাদের এনের সংখ্যাটা বাড়ছে, এনের মানটা বাড়ছে, তত কিন্তু এই শক্তি স্তরগুলো খুব কাছাকাছি চলে আসছে। এবং পরে শেষের দিকে গিয়ে, ওপরের দিকে গিয়ে আস্তে আস্তে এতটাই কাছাকাছি চলে আসছে যে একটা রেখা বর্ণালীকে আরেকটা, মানে একটা শক্তি স্তরকে একটা শক্তি স্তর থেকে কিন্তু আলাদা করা যাচ্ছে না। এই অংশটাকে আমরা বলবো, যেখানে অবিচ্ছিন্ন অবস্থায় আছে, শক্তি স্তরগুলো একই সাথে প্রায় অবস্থান করছে এবং অবিচ্ছিন্ন অবস্থায় আছে, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কন্টিনাম বা অনিরবিচ্ছিন্ন অঞ্চল। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে যদি যদি ধরো গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনটা অবস্থান করছে তাকে যদি শক্তি দেওয়া হয়, সে কি করবে, শক্তি দিলে সে যদি 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে, সেটা ইলেকট্রন পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই ইলেকট্রনটা। এবার যদি সেই ইলেকট্রনটা যদি 13.6 ইলেকট্রন ভোল্টের বেশি শক্তি যদি শোষণ করে, তাহলে সেই যে এক্সট্রা এনার্জিটা, সেই এক্সট্রা এনার্জি ওর কাইনেটিক এনার্জি হিসাবে, ওর গতিশক্তি হিসাবে সার্ভ করবে। আর আচ্ছা, এটাকে তো বলছি, আরেকটা কথা বলিনি, এটাকে বলছি যে গ্রাউন্ড স্টেট। এবার গ্রাউন্ড স্টেট থেকে যত এনার্জি দেওয়া হবে, তখন যদি পরবর্তী এনার্জি স্টেটে যায়, তখন সেটাকে বলা হবে এক্সাইটেড স্টেট। আচ্ছা, এক্সাইটেড স্টেটে কিন্তু কোনো ইলেকট্রন বেশিক্ষণ স্টে করবে না। এক্সাইটেড স্টেটে যাওয়ার পরে ও আবার কী করবে, বিকিরণ নিঃসরণের মাধ্যমে ও আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে -10⁻⁸ সেকেন্ডের মধ্যে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। এবং কিভাবে ফিরে আসবে, এই যে এরকমভাবে দেখানো হয়েছে যে বিভিন্ন রশ্মি নিঃসরণের মাধ্যমে, অর্থাৎ আমরা এখানে সেক্ষেত্রে নানা রকম বর্ণালী পাবো। সেটাকে আমরা লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পাসেন সিরিজ দিয়ে আমরা বলতে পারি। যদি আবার যদি যেমন গ্রাউন্ড স্টেটে যদি ফিরে আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাইম্যান সিরিজের বিভিন্ন যে বর্ণালী, রেখা বর্ণালী, সেগুলো আমরা পাবো। তো এটা গেল হাইড্রোজেনের রেখা বর্ণালীর ক্ষেত্রে। আচ্ছা, এটা আমরা তাহলে গ্রাউন্ড স্টেট কি, এক্সাইটেড স্টেট কি, সেগুলো আমরা বুঝলাম। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা আমি একটু মুখেই বলি, যেটা নিয়ে আলোচনা করব যে বোরের যে তত্ত্ব, তার মানে কি সম্পূর্ণ ঠিক? বোরের যে মডেল, সেটাই কি আলটিমেট মডেল? এর আগে দেখা গেছিল যে থমসন বা রাদারফোর্ডের মডেলগুলো স্বীকৃত হয়নি, কিন্তু বোরের মডেল থেকে আমরা অনেকটাই যে রেখা বর্ণালী যেটা বলছিলাম, হাইড্রোজেন বা হিলিয়ামের ক্ষেত্রে রেখা বর্ণালীগুলো আমরা প্রেসক্রাইব করতে পারছি, এক্সপ্লেন করতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে এই মডেলটা কি সম্পূর্ণ নির্ভুল? এই পরবর্তীকালে আরও পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে এই মডেলটাও সম্পূর্ণ নির্ভুল নয়। অ্যাকচুয়ালি বোর কিছু, এই যেটা আমরা প্রথমে পস্টুলেটসের কথা বলছিলাম, উনি ওনার অনুমানের ক্ষেত্রে এই অনুমান বা এই পস্টুলেটের ওপর কিন্তু এই থিওরিটা প্রতিষ্ঠিত করেছিলেন সম্পূর্ণভাবে। তারপর যেমন বোরের পস্টুলেটে ধরে নেওয়া হয়েছিল যে
এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথগুলো সমস্ত বৃত্তাকার, কিন্তু যদিও তিনি উপবৃত্তাকার কক্ষপথও হতে পারে সেরকমও উল্লেখ করেছিলেন ওনার থিওরিতে। সাধারণত উপবৃত্তাকারই হয়, এবং সেই ক্ষেত্রে যদি উপবৃত্তাকার হয় সেই ক্ষেত্রে ওই নিউক্লিয়াসটা উপবৃত্তের ফোকাসে অবস্থিত হবে। তারপর যেমন আর যেমন বলতে পারি যে আমরা যে এখানে রেখা বর্ণালীর কথাগুলো বলছিলাম, সেই রেখা বর্ণালীর ক্ষেত্রে এখানে যে কোয়ান্টাইজেশনের কথা বলা হয়েছে, এন বলা হয়েছে, সব ক্ষেত্রে এন এর মাধ্যমে কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাম নাম্বারের কথা বলা হয়েছে, n = 1 2 3 বা যে কোনো পূর্ণ সংখ্যা। এই এনটাকে, এন এর যে কোনো একটা মান ধরে ধরে যখন আমরা এই যে ক্যালকুলেশনগুলো করছি, এই এন এর একটা মানের ক্ষেত্রে আমরা এখানে বলা হয়েছে যে একটা মানের ক্ষেত্রে আমরা একটা রেখা পাবো। ধরো এন এর মান যদি এখানে হয় 2, এন এর মান যদি হয় 2, তাহলে এখানে আমরা কিন্তু একটা রেখা পাওয়ার কথা। কিন্তু যেভাবে যে বামার সিরিজের ক্ষেত্রে বলি যে এন এর মান যদি হয় 3, তাহলে এখানে আমরা কিন্তু একটা রেখা পাওয়ার কথা। কিন্তু পরবর্তীকালে আরও যখন আমরা ফাইন স্ট্রাকচার, যখন আমরা আরও বেশি সূক্ষ্মভাবে দেখতে গিয়ে বোঝা যায় যে ওই এক একটা রেখা বর্ণালীর মধ্যেও কিন্তু আরও অনেকগুলো রেখা বর্ণালী মিশ্রিত আছে, মানে ওগুলো অনেকগুলো খুব মানে সূক্ষ্ম বর্ণালীর মাধ্যমে, যেটাকে যে এখানে n = 1 বলা হয়েছে। তার মধ্যে যেমন বামার সিরিজের ক্ষেত্রে হাইড্রোজেনের H-alpha লাইনের ক্ষেত্রে H-alpha লাইনটি যেমন 5টা সূক্ষ্ম রেখার মাধ্যমে গঠিত। তো যেটা এখানে শুধুমাত্র একটা রেখাকে এক্সপ্লেন করে, কিন্তু ওটা কিন্তু 5টা সূক্ষ্ম রেখার দ্বারা গঠিত। অর্থাৎ ফাইন স্ট্রাকচারটাকে কিন্তু বোর কিন্তু এক্সপ্লেন করতে পারেননি। এখানে যে ফাইন স্ট্রাকচারটা হচ্ছিল। তারপর আর বলা যায় যে অর্থাৎ তার মানে কি, এখানে যেমন n-তম কক্ষপথ বলা হচ্ছিল, ওখানে তার মানে কি যে একটা n এর জন্য যেমন আমরা অনেকগুলো রেখা, সূক্ষ্ম রেখা পাচ্ছি, তার মানে কি ওই একই রকম প্রায় কাছাকাছি এনার্জিরই আরো অনেকগুলো কিন্তু শক্তি স্তর বা কক্ষপথ কিন্তু পাওয়া যাওয়ার কথা, যেটা এই ওই এক্সপেরিমেন্টাল রেজাল্টটাকে এই থিওরিটা এক্সপ্লেন করতে পারে না। তারপরে এই যে বোরের যে মডেলটা, এই মডেলটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে 2 ডাইমেনশনাল এই মডেলটা, কিন্তু এই যে পরমাণুর গঠনের যে 3D ডাইমেনশন, মানে 3D যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে কিন্তু এই মডেল পুরোপুরিভাবে এক্সপ্লেন করতে অক্ষম। তো আমরা এখানে আমরা কিছুটা দেখলাম, বিভিন্ন মডেলগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা এখান থেকে পরের দিন আমরা আলোচনা করবো হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আজকে যেমন বললাম যে আয়নাইজেশন হয়ে যাওয়ার পরেও যে এক্সট্রা এনার্জি, মানে যদি এক্সট্রা এনার্জি কোনো ইলেকট্রন শোষণ করে, তাহলে সেটা তার কাইনেটিক এনার্জি রূপে বেরিয়ে যায়। তো এই ব্যাপারটা নিয়ে আমরা এর পর দিন ফটো ইলেকট্রিক এফেক্ট আলোচনা করব।